আমাদের যে বিভীষিকাময় দিন ছিল সেগুলো আসলে স্মৃতিচারণ করতে অনেক কষ্ট হয়। এই জুলাই বিপ্লবের মধ্যে বিএনপির প্রত্যেকটা নেতা কর্মীর অগ্রণী ভূমিকা ছিল। সবচেয়ে বড় ভূমিকা ছিল আমাদের বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান লন্ডন থেকে বসে পুরো বাঙালি জাতিকে ঐক্যবদ্ধ করে ছিল। ইনশাল্লাহ যতদিন বেঁচে থাকবো আপনাদেরকে সাথে নিয়ে কাজ, জনগণকে সাথে নিয়ে রাজনীতি করব। আমার নাম এমদাদুল হক বাদশাহ। আমি চট্টগ্রাম মহানগর যুব দলের সাবেক সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেছি। দীর্ঘদিন বাংলাদেশে একটি স্বৈর শাসক ছিল, আপনারা জানেন। একটা মাফিয়া রাষ্ট্র প্রধান, মানে মাফিয়া তন্ত্র ছিল বাংলাদেশ। বাংলাদেশের মানুষ অবাধভাবে কথা বলতে পারতো না। সাংবাদিক ভাইয়েরা তার অবাধ লিখুনি, যে সংবাদপত্র যে লিখেন সেই লিখুনি মানে অবাধভাবে পারতো না। এবং আমাদের যে বিভীষিকাময় দিন ছিল সেগুলো আসলে স্মৃতিচারণ করতে অনেক কষ্ট হয়। গত বছর আপনার 5 আগস্ট জুলাই অভ্যর্থন হয়েছিল। দীর্ঘদিন বাংলাদেশে একটি স্বৈর শাসক ছিল, আপনারা জানেন। আমাকে লাস্ট যেবার অ্যারেস্ট করা হয় আপনার 2024 সালে নির্বাচনের আগে, বাংলাদেশের মানুষের তার ভোটের অধিকার ছিল না, মানবিক অধিকার ছিল না, মৌলিক অধিকার ছিল না। প্রতিনিয়ত আওয়ামী ফেসিবাদীর বিরুদ্ধে যারা কথা বলেছে, অন্যায়ের বিরুদ্ধে যারা কথা বলেছে, দুঃশাসনের বিরুদ্ধে যারা কথা বলেছে, তাদের উপর নির্যাতন নিপীড়ন চলেছে, নিষ্পীড়ন চলেছে, আপনারা জানেন। আমাদের লক্ষ লক্ষ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দিয়েছেন তারা, এবং আমাদের লক্ষ লক্ষ নেতাকর্মী এই দীর্ঘদিন জেলে ছিল। এখন আমি নিজেও ছিলাম, আমার বিরুদ্ধেও 58টা মামলা হয়েছে। অনেক নেতাকর্মীদের কারো বিরুদ্ধে 400-500টা পর্যন্ত মামলা হয়েছে, এরকম রেকর্ড রয়েছে। এবং অনেককে হত্যা করা হয়েছে, অনেককে গুম করা হয়েছে, অনেককে দেশান্তরীণ হয়েছে, আপনারা সকলে জানেন। এই ফেসিবাদী সরকার কিন্তু 5 আগস্ট আগামী 2024 সালে পতন হয়েছে। আপনারা দেখেন, যেদিন পতন হয়েছিল আপনারা দেখেছেন বাংলাদেশে যদি 18 কোটি মানুষ থাকে, তার মধ্যে 17 কোটি মানুষ কিন্তু সেদিন রাস্তায় নেমেছিল, আপনারা জানেন। বিজয় আনন্দ উদযাপন করেছিল। জুলাই আগস্টের যে বিজয়, সেই বিজয় র্যালি আমরা করেছি বাংলাদেশ চট্টগ্রাম শহরে। আপনি দেখেন জনসমুদ্র পরিণত হয়েছে, সর্বস্তরের ছাত্র জনতা ওই বিজয় র্যালিতে অংশগ্রহণ করে। নভেম্বরের 20 তারিখ আমাকে অ্যারেস্ট করা হয়েছিল। প্রথমে অ্যারেস্ট করে আমাকে থানাতে নিয়ে যাওয়া হয়। সেই দিন সারা রাত আমি ঘুমাইতে পারিনি, এবং ওইখানে ঘুমানো কোনো পরিবেশ ছিল না। এর পরবর্তীতে তার সকালে কোর্টে নিয়ে যাওয়া হলো। কোর্টে নিয়ে যাওয়ার পরে তারপরে আমাকে জেলে দেওয়া হলো। জেলে দিয়ে এখানে প্রথমে আমদানিতে থাকতে হয় একদিন। আমদানিতে সারা রাত ঘুমাইতে পারিনি। ওখানে আসলে পরিবেশ এত বেশি নোংরা, এখানে মানে বসবাস করার অনুপযোগী একটা জায়গা। এখানে মশা, বাথরুমের প্রস্রাব পায়খানার গন্ধ, এগুলো আসলে অত্যন্ত কঠিন দিন। তো সেই দিন রাতও, দ্বিতীয় দিন রাতও আমি ঘুমাইতে পারিনি। তারপরের দিন আবার নিয়ে যাওয়া হলো কোয়ারেন্টাইন, মানে যে করোনা ছিল, একটা রুমে নিয়ে যাওয়া হয়। এই ওই ওদিন ওইখানে একদিন থাকতে হয়। সেখানেও পরিবেশ খুবই নোংরা। সেখানে সেই রাতও আমি ঘুমাইতে পারিনি, খেতে পারিনি। আমি ওখানে যাওয়ার পরে আবার 84 কেজি আমার ওজন ছিল। আমি 4-5 দিন পর যখন আমার ওজনটা আমি চেক করি ওখানে, তখন আমার ওজনটা হয়ে যায় 74 কেজি। আবার 10 কিলো কিন্তু কমে যায়, 10-12 কিলো কমে গিয়েছে সম্ভবত। তো 3 দিন অনেক কষ্ট পেয়েছি। পরবর্তী যখন আমি অসুস্থ, আমি ডায়াবেটিস রোগী, আমি তাদেরকে অ্যাপ্লিকেশন করলাম মেডিকেলের জন্য, তারা কিন্তু আমাকে মেডিকেল দেয়নি। আমাকে এমন একটি জায়গায় দিয়েছে, সাঙ্গু 5, মানে একটা যে আপনার আছে, বিল্ডিং আছে সাঙ্গুতে। তো সাঙ্গু 5-এ দিয়েছে, তাও আবার 5 তলার মধ্যে। আমাকে যে রুমে দেওয়া হয়েছে সেখানে আমি দেখলাম আমরা 40 জন না 45 জন ছিলাম একটা রুমে। ওখানে আসলে পলিটিক্যাল কেউ ছিল না, সব কিন্তু মার্ডার কেসের আসামি এবং ইয়াবা ব্যবসায়ী। এখানে আমি গুনে দেখলাম 23 জন মার্ডার কেসের আসামি, সবাই মার্ডার। আরগুলি সব ইয়াবা ব্যবসায়ী, তো বিভিন্ন ধরনের মানে মাদক ব্যবসায়ী। তাদের সাথে আমাদেরকে দেওয়া হলো। আমাকে এমন জায়গায় দেওয়া হলো, সেই জায়গায় পানি নাই, এবং জুমাবারে পর্যন্ত আমি নামাজ পড়তে পারি নাই। মানে এরকম কষ্ট করে দেওয়া, এবং ওই ইয়াতে আমাদেরকে দিয়েছে ইচ্ছা করে। এবং আমাকে বলা হলো যে আমি যেন বাইরে ঘোরাফেরা না করি। আমি যদি বাইরে ঘোরাফেরা করি তাহলে আমাকে চিটাং থেকে
ইয়াতে ফেনীতে কুমিল্লাতে ওখানে পাঠিয়ে দেওয়া হবে, এইভাবে প্রেশার কিন্তু রাখা হয়েছিল। এরকম তো আসলে অনেক কষ্ট পেয়েছি, মানে পরিবারের সাথে দেখা করতে পারি নাই, এমন দিন গিয়েছে 2018 সালে আমরা এক রুমে 50 দিন পর্যন্ত বন্দি ছিলাম, আমাদের মানে দাড়ি শেভ করাবো, চুল কাটবো, সেই পরিস্থিতি তো ছিল না। আসলে এগুলো তো বিভীষিকাময়, আসলে খুবই দুঃখজনক। ছেলে মেয়েদের সাথে কথা বলতে পারে, ছেলে মেয়েদের সাথে দেখা করতে পারে না, খাওয়া দাওয়া করতে পারে না, এটা অত্যন্ত দুঃখজনক। আমি মনে করি যে বাংলাদেশের আর এই ধরনের বিভীষিকাময় পরিস্থিতি যেন কারো উপর আর না আসুক। আমাদের উপর যেটা হয়েছে হয়েছে, সাধারণ মানুষের উপর, যারা অপোজিশন রাজনীতিবিদ থাকবে, রাজনীতি কর্মী থাকবে, তাদের উপর যেন এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা যাতে না করে। কারণ আমরা মানুষ, মনে রাখতে হবে মানুষ মানুষের কল্যাণে কাজ করতে হবে। তো মানুষ হিসেবে আমি মনে করি, আমি যে কষ্ট পেয়েছি, যারা আমাকে কষ্ট দিয়েছে, আমি চাই না তারাও এই ধরনের কষ্ট পাক, তাদেরকে আমরা এই ধরনের কষ্ট দিতে চাই, এটা ঠিক না। আমরা চাই মানুষকে মানুষকে ভালোবাসা দিয়ে গ্রাস করার জন্য। তো আমাদের দলের যে অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমান সবসময় বলে, আমরা প্রতিহিংসা রাজনীতিতে বিশ্বাস করি না, আমি সৌহার্দ্যপূর্ণ রাজনীতি উনি বিশ্বাস করে। তো আমরা আমাদের দলের টাওয়ার সব সব জায়গায় দেওয়া এবং দলের প্রত্যেকটা গুণাবলী সাধারণ জনগণের কাছে আমরা তুলে ধরবো। আগামী দিনে একটি নির্বাচন হবে, অবাধ নিরপেক্ষ নির্বাচন হবে। আমরা এখন আমাদের প্ল্যানিং হচ্ছে যে ধানের শীষের মার্কাটা এবং প্রত্যেকটা বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চলে গিয়ে সাধারণ মানুষকে সেই ধানের শীষের মার্কার দাওয়াতটা দেওয়ার জন্য এখন আমাদের রাজনীতি। এখন আগামী দিনে এই রাজনীতিতে হওয়া উচিত সকলের। আমাকে অন্যায়ভাবে বহিষ্কার করা হয়েছে, যে আপনারা জানেন আমি সাংবাদিক সম্মেলন করেছিলাম এবং সেখানে আমি বলেছি আমার বিরুদ্ধে যে ইলিগেশন দেওয়া হয়েছে, যে চাঁদাবাজি এবং দখলবাজির যে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে যে আমাকে বহিষ্কার করা হয়েছে, এটা আসলে সম্পূর্ণ ডাহা মিথ্যা। এই ধরনের কোনো সুনির্দিষ্ট ইলিগেশন আমার বিরুদ্ধে নেই। আমি কারো থেকে চাঁদাও চাইনি এবং কারো জায়গায় অন্যায়ভাবে কারো জায়গায় দখল করিনি। এটা আমি সব জায়গায় বলেছি, সাংবাদিক সম্মেলনে বলেছি, আমি যেখানে যাচ্ছি সেখানেই বলেছি আমার উপর এটা অন্যায় হয়েছে, অবিচার হয়েছে। তারপর আমি আমার দলের সিদ্ধান্ত অবশ্যই আমি মেনে নিতে হয়, যেহেতু আমি এই দলটা করি। দলের যে সাংগঠনিক সিদ্ধান্ত অবশ্যই আমি মেনে নিয়েছি, দলের সিদ্ধান্তের প্রতি আমি ব্যতীত নয়। তবে একটা জায়গায় আমার অবজেকশন রয়েছে, সেই জায়গাটা হলো কোনো সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া, কোনো সুনির্দিষ্ট ইলিগেশন ছাড়া, কোনো এভিডেন্স ছাড়া কাউকে আপনি চাঁদাবাজ এবং দখলবাজ এটা বলতে পারেন না। কারণ চাঁদাবাজ এবং দখলবাজ আমাদের সমাজে, এই চাঁদাবাজি শব্দটা খুবই নোংরা একটা ভাষা। তো আমি মনে করি এই জিনিসটা তারা ভুল করেছে। আমাকে চাঁদাবাজ এবং দখলবাজ কেন বলেছে সেটা তারা ভালো বুঝবে। তবে এই জায়গায় আমি তাদেরকে বলেছি যে আপনারা আমাকে চাঁদাবাজ এবং দখলবাজ বলেছেন, আমি কার থেকে চাঁদাছি, কার জায়গা দখল করেছি, সুনির্দিষ্ট একটা অভিযোগ আমার বিরুদ্ধে যদি আপনি পেয়ে থাকেন তাহলে অবশ্যই আমাকে জানানো উচিত ছিল। এবং এবং আমি একজন সাধারণ মানুষ হিসেবে অবশ্যই আমার ডিফেন্স করার অধিকার আমার রয়েছে এবং আমি চিঠিতে সে কথাটা বলেছি। রাজনীতি আমরা চাটতে পারবো না, কারণ আমরা যে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের আদর্শকে বিশ্বাস করি, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শকে বিশ্বাস করি, আমাদের সম্মানিত অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমানের আদর্শ বিশ্বাস করি, আমাদের এই বাংলাদেশ জাতীয় দলের আদর্শ আমাদের রগের শিরায় শিরায় রক্তর কণিকায় আমাদের ঢুকে গিয়েছে। আমাদের যতদিন শ্বাস প্রশ্বাস চালু থাকবে ততদিন পর্যন্ত আমরা জিয়া পরিবারের সাথে থাকবো এবং জিয়া পরিবারের সাথে আমরা রাজনীতি করে যাব এবং জনগণের কাজ করে যাব, রাষ্ট্রের কল্যাণে কাজ করে যাব। তো আমরা মনে করি এই জুলাই বিপ্লবের মধ্যে বিএনপির প্রত্যেকটা নেতা কর্মীর অগ্রণী ভূমিকা ছিল। সবচেয়ে বড় ভূমিকা ছিল আমাদের বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান লন্ডন থেকে বসে পুরো বাঙালি জাতিকে ঐক্যবদ্ধ করে ছিল এই ফেসিবাদী সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম চালিয়ে যাওয়ার জন্য, এই ফেসিবাদী সরকারের হাত থেকে বাংলাদেশের 18 কোটি মানুষকে মুক্ত করার জন্য আমাদের জনাব অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমান কিন্তু লন্ডনে বসে পুরো জাতিকে ঐক্যবদ্ধ করেছে। ইনশাল্লাহ যতদিন বেঁচে থাকবো আপনাদেরকে সাথে নিয়ে কাজ, জনগণকে সাথে নিয়ে রাজনীতি করব এবং সাংবাদিক ভাইয়েরা, যেহেতু আমরা রাজপথে থাকি, আপনারাও রাজপথে থাকবেন, আপনারাও দেখবেন আমাদের ভবিষ্যৎ প্ল্যান কি। তবে আমি ওইটুকুই বলতে পারছি, মানুষের ভালোবাসা হচ্ছে সবচেয়ে বড় শক্তিশালী একটা রাজনীতি, আমি সেই ভালোবাসা নিয়ে বাঁচতে চাই।